কিছুদিন ধরে খেয়াল করছি আমার শাশুড়ি বেশ অসুস্থ বোধ করছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আবার মাঝে মাঝে বমিও করছে। প্রেশার ডায়াবেটিসের রোগীর হয়তো ডায়াবেটিস বা প্রেশার বেড়েছে। এসব ভাবতে ভাবতে রান্নার রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মা রান্নার রুমের মেঝেতে পড়ে আছে। তাড়াতাড়ি করে তুলে চেয়ারে বসিয়ে বললাম, আম্মা শরীর কি বেশি খারাপ করছে? হ্যাঁ মা, আজ আমার শরীরটা একটু বেশি খারাপ লাগছে। মা, বাবাকে কল করে বাবাকে আজ অফিস না করে বাসায় চলে আসতে বলি। না মা থাক, আমি অসুস্থ হয়ে পড়েছি শুনলে তখন তাড়াহুড়ো করে তোমার বাবা ছুটে চলে আসবে। তার চেয়ে আমাকে বরং রুমে নিয়ে শুইয়ে দিয়ে এসো, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। শাশুড়িমাকে ধরে ওনার রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বললাম, আপনি আর উঠবেন না, কোনো কিছু লাগলে বা দরকার হলে আমাকে বলবেন, আমি এসে দিয়ে যাব। মা বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, কিছু লাগলে আমি ডাক দিব। মায়ের রুম থেকে বেরিয়ে এসে রবিনকে একটা কল দিলাম। কলটা দিয়ে সবটা বললাম, মায়ের পড়ে যাওয়া, মাথা ঘোরা, এগুলো সবই বললাম। সব শুনে রবিন বলল, আসলে ভুলটা আমাদের ছিল, মাকে আরও আগেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমরা তো নেইনি, সময় বের করতে পারি না কোনোভাবে। বেশ কিছুদিন ধরে তো দেখছি মা অসুস্থ বোধ করছে, কিন্তু আমরা অবহেলা করে গেছি। রবিন, আমি তো সেদিন মাকে বলেছিলাম যে, মা, বাবা বা রবিন কেউ তো সময় করে উঠতে পারছে না, চলুন আমি আপনাকে নিয়ে যাই ডাক্তারের কাছে, কিন্তু মা তো যেতেই চাইলেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বাবার সাথে কথা বলে দেখি আজ বাবা অফিস থেকে একটু আগেই বেরিয়ে মাকে নিয়ে না হয় ডাক্তারের কাছে যাবে। আমার বিকেলে একটা মিটিং আছে, মিটিং শেষ করে বাসায় আসছি। আচ্ছা আমি রাখছি, তুমি বাবার সাথে কথা বলে দেখো বাবা কি বলেন। রবিনের সাথে কথা শেষ করে মোবাইল রাখতে কিছুক্ষণ পর দেখি বাবা মানে আমার শ্বশুরমশাই কল করেছেন ওপাশ থেকে। বৌমা? হ্যাঁ বলেন। রবিন কল করেছিল, তোমার মা নাকি আজ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, মা আজ পড়ে গেছে। ব্যথা পেয়েছে নাকি কোথাও? না বাবা, সেইভাবে ব্যথা পায়নি কোথাও। বৌমা, তুমি কি এখন ফ্রি আছো? যদি ফ্রি থাকো তাহলে তোমার মাকে নিয়ে হসপিটালে চলে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলে রেখেছি, তোমরা গেলেই দেখে দিবে। হ্যাঁ বাবা, আমি এখন মোটামুটি ফ্রি। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ঠিক আছে বাবা, তোমার মায়ের কাছে টাকা রাখা আছে, মনে করে নিয়ে যেও। আচ্ছা বাবা। ওহো, আমার পরিচয়টা তো আপনাদের দেওয়া হয়নি। আমি সোহেলি রহমান, আমরা দুই বোন, ভাই নাই। আমি বড়, ছোট বোনটা এবার এইচএসসি দিবে। আমি মাস্টার শেষ করে জব করার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময় বাবা আমার বিয়ে ঠিক করেন। কিছুদিনের মাঝে রবিনের সাথে বিয়েটা হয়ে যায়। বিয়ের পর শাশুড়িমা বললেন, মা তুমি চাইলে বাইরে চাকরি করতে পারো, কিন্তু মা, তোমার বাবা তো চাকরি করে বাইরে বাইরে থাকলো, আর আমি তো সারা জীবন একাই কাটিয়ে দিলাম। তুমি যদি চাও তাহলে বাইরে চাকরি না করে আমার ঘরে বসে আমার সাথে গল্প করা চাকরিটা নিতে পারো। সেদিন মায়ের কথা শুনে মুচকি হেসে বলেছিলাম, আচ্ছা মা, আমি না হয় আপনার সাথে গল্প করা চাকরিটা নিলাম। মা মেয়ে শব্দ করেই হেসে উঠলাম। বিয়ের আগে রবিনের সাথে তেমন একটা কথাবার্তা হয়নি, কেউ কাউকে সেইভাবে চেনা জানাও হয়েছিল। এক প্রকার হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছিল। তবে রবিন মানুষটা বেস্ট, জীবনসঙ্গী হিসাবে সে একজন পারফেক্ট মানুষ। রবিন বাবা মায়ের একমাত্র সন্তান, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। মায়ের বিয়ের অনেক বছর রবিন জন্ম নিয়েছিল, আর একটা বাচ্চার খুব ইচ্ছে ছিল মায়ের। পরবর্তীতে আরেকটা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক সে আশা পূরণ করেননি। কিন্তু এখন মাকে দেখলে মনে হয় আমার বিয়ের পর মা যেন আমাকে পেয়ে ওনার আরেকটা সন্তানের দুঃখটা একটু কমেছে। আমি আমার মতো করে চেষ্টা করি যতটা পারি ভালোবাসা আর সময় দিয়ে আগলে রাখতে। মোবাইলটা হাতে নিয়েই মায়ের রুমের দিকে এগিয়ে গিয়ে দেখি মা শুয়ে শুয়ে কী যেন ভাবছে। আনমনে ডেকে বললাম, মা উঠুন, রেডি হয়ে নিন, বাবা রবিন দুজনে আসতে অনেক দেরি হবে, আমি আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আবার ডাক্তার কেন? হয় প্রেশার বেড়েছে, না হয় ডায়াবেটিস, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, লাগবে না ডাক্তারের কাছে যাওয়া। মা আপনি প্রায় 20-25 দিন ধরে একই কথা বলে চলেছেন, আর কোনো কথা শুনবো না, উঠুন, এবার অনেক হয়েছে। রীতিমতো জোর করে মাকে রেডি করে রেখে আমি রেডি হয়ে এসে দুজনে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে বাবা আগেই সিরিয়াল দিয়ে রেখেছিল, তাই আর গিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মাকে নিয়ে ডাক্তারের সামনে বসে আছি। ডাক্তার মাকে কিছু প্রশ্ন করেন, তিনি কেমন যেন একটু আনমনা হয়ে গেলেন। ডাক্তার বাবার পূর্ব পরিচিত, তাই কোনো দ্বিধা না রেখেই বললাম, আঙ্কেল কি বুঝলেন, মায়ের কি সমস্যা? আঙ্কেল আমার দিকে কেমন যেন চুপ হয়ে আছে। একটা সময় তিনি বললেন, আগে কিছু টেস্ট করাতে হবে, তারপর বোঝা যাবে আসলে সমস্যাটা কী। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, ওগুলো করিয়ে আনো।
আমার মনের মধ্যে অজানা ভয় কাজ করতে শুরু করলো। আঙ্কেল এমন চিন্তিত কেন? মায়ের খবর কি হয়েছে? মায়ের খারাপ কিছু হয়নি তো? এসব ভাবতে ভাবতে টেস্টের কাগজগুলো হাতে নিয়ে মাকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে ল্যাবের দিকে গেলাম। সব টেস্ট করিয়ে অপেক্ষা করছি রিপোর্টের। প্রায় আধ ঘন্টা পর চেম্বার থেকে এক নার্স বেরিয়ে এসে বলল, স্যার আপনাদের ডাকছে ভিতরে। আমি মাকে সাথে করে অনেকটা ভয় আর আতঙ্ক নিয়ে ভিতরে গিয়ে বসলাম। ডাক্তার আমার হাতে রিপোর্টগুলি ধরিয়ে দিয়ে চুপ করে রইলেন। রিপোর্টগুলি হাতে নিয়ে দেখতে লাগলাম। রিপোর্ট হাতে নিয়ে সবটা পড়ে আমি দাঁড়ানো থেকে ধপ করে বসে পড়লাম মায়ের পাশে রাখা চেয়ারটাতে। তবে রিপোর্ট পড়ে দেখলাম রিপোর্ট পজিটিভ, মানে এই বয়সে উনি মা হতে চলেছেন। বুঝতে পারছি না আসলে খুশি হব কি না। এমন একটা খুশির খবর পেয়ে যেখানে আমার খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি আমার মধ্যে আতঙ্ক আর ভয় কাজ করছে। মা এই বয়সে প্রেশার ডায়াবেটিস নিয়ে এই শরীর, এমন একটা ধকল কি করে সহ্য করবেন? আর রবিন বিষয়টিকে কীভাবে নেবে? আমি ওভাবে বসে পড়াতে মা কিছুটা ভয় পেয়ে আমার হাতটা চেপে ধরল। বৌমা, কি হয়েছে আমার? খারাপ কিছু হয়েছে আমার? আমি কিছু বলার আগেই ডাক্তার আঙ্কেল বলে উঠল, না ভাবি, তেমন কিছু না। আপনি মা হয়তো ওনার কথা শুনে ইতস্তত বোধ করতে পারে এবং লজ্জা পেতে পারে, এটা ভেবে আমি আঙ্কেলকে থামিয়ে দিয়ে বললাম, তেমন কিছু না মা, সামান্য প্রেশারটা বেড়েছে। আঙ্কেল নতুন কিছু ওষুধ লিখে দিলে সেই ওষুধগুলো খেলেই কমে যাবে। তাহলে রিপোর্টগুলো হাতে পেয়ে এমনভাবে বসে পড়লো কেন মা? মা, সকালে আমার তেমন একটা খাওয়া হয়েছিল না, তাই মাথাটা একটু ঘুরে ওঠায় ওভাবে বসে পড়েছিলাম। দেখি রিপোর্টগুলো আমার কাছে দাও, আমি দেখি আমার কি এমন হয়েছে। আমরা তো বাসাতেই যাচ্ছি মা, চলুন বাসায় গিয়ে সব রিপোর্ট আপনি দেখবেন। তেমন কিছু নাই রিপোর্টে। কথাগুলো বলে আমি ডাক্তার আঙ্কেলের দিকে তাকালাম। তাকিয়ে দেখি উনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, মায়ের শরীর তো খুব একটা ভালো নেই, তাই মায়ের শরীরের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে প্রেশার আর ডায়াবেটির ওষুধগুলো পাল্টে নতুন ওষুধ লিখে দেন, যেন খেলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আঙ্কেল কোনো কথা না বলে আমার দিক থেকে চোখ নামিয়ে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে রিপোর্টটা ফাইলে ঢুকিয়ে ফাইলটা আমার হাতে দিতে দিতে বললেন, বৌমা, তোমার শাশুড়ির মতো বয়স হয়েছে, একটু খেয়াল রাখো। আর কোনো প্রয়োজন হলে প্রেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে। আর তোমার শ্বশুরের সাথে আমি পরে কথা বলে নিব। আচ্ছা আঙ্কেল। ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে একটা রিকশায় উঠলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রিকশা চলতে চলতে হঠাৎ মা বলল, বৌমা। হ্যাঁ মা, বলেন। তোমরা কি আমার কাছে কিছু লুকিয়ে গেলে? আমার কেন জানি মনে হচ্ছে আমার রিপোর্টে এমন কিছু আছে যেটা আমাকে বলতে চাইছো না। না মা, আপনার কাছে আর কি লুকাবো? আর তাছাড়া রিপোর্ট তো আমার কাছে আছে, বাসায় গিয়ে আপনাকে দিয়েই দিব, আপনি নিজেই দেখে নেবেন। আমি কিছু লুকাচ্ছি না। তারপর দুজনে চুপ হয়ে গেলাম। আসলে কী যে বলবো বুঝে উঠতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে চুপ হয়ে গেলাম। কখন যে রিকশা বাসার সামনে এসে থামছে খেয়াল করিনি। মা হাত ধরে বলল, সোহিলি, আমরা এসে গেছি, নামো। আমি কোনো কথা না বলে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে মাকে ধরে উপরে উঠলাম। বাসায় ঢুকে সোজা মাকে নিয়ে মায়ের রুমে গিয়ে রিপোর্টের ফাইলটা মায়ের হাতে দিয়ে বললাম, এই নিন আপনার ফাইল, কিছুক্ষণ রেস্ট নিন, আমি ফ্রেশ হয়ে এসে আপনাকে গোসল করিয়ে দিয়ে খেতে দিব। একা একা কিছু করতে যাবেন না যেন, কিছু দরকার পড়লে আমাকে ডাক দিবেন। ঠিক আছে রে মা, এত চিন্তা করো না আমাকে নিয়ে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আমি আমার রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে মোবাইল হাতে নিয়ে দেখি রবিন 5বার কল দিয়েছে। রবিনকে কল ব্যাক করলাম ওপাশ থেকে। কী ব্যাপার সোহিলি, তুমি কোথায়? সেই কখন থেকে কল দিচ্ছি, মোবাইল রিসিভ করছো না। আবার ডাক্তারের কাছে গেলে কি বললো না বললো কিছুই তো জানালে না। রবিন, আমি ওয়াশরুমে ছিলাম, হাসপাতাল থেকে এসে ফ্রেশ হতে গিয়েছিলাম, তাই রিসিভ করতে পারিনি। তোমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছো, অথচ কিছুই জানালে না, কি ব্যাপার হয়েছে? আচ্ছা যাই হোক, ডাক্তার কি বললেন সেটা বলো। কোনো টেস্ট দেননি? মায়ের কি সমস্যা বললো ডাক্তার আঙ্কেল? হ্যাঁ, কিছু টেস্ট দিয়েছে, সব টেস্ট আমি করিয়েছি। সব রিপোর্ট ঠিক আছে তো? তুমি এত চিন্তা করো না, সব ঠিক আছে। তুমি আগে বাসায় এসো, তারপর বাকি কথা হবে। আমি এখন রাখছি, মাকে গোসল করিয়ে খেতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। মোবাইলটা বিছানায় রাখতে কারো অস্পষ্ট চাপা কান্নার আওয়াজ কানে এলো। ভালোভাবে খেয়াল করলাম, বুঝতে পারলাম কান্নার আওয়াজটা মায়ের রুম থেকে আসছে। মায়ের কান্না শুনে এক প্রকার তাড়াহুড়ো করে মায়ের রুমে দিকে দৌড়ে গেলাম। গিয়ে দেখি মা কান্নাকাটি করছে। মায়ের পাশে গিয়ে বসলাম। আসলে মাকে যে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। তারপর বললাম, মা, আপনি তো মা হতে চাইছেন, এটাই আমাদের সবার জন্য অনেক বড় একটা খুশির খবর, তাহলে কান্নাকাটি কেন করছেন?
আপনি আমাকে বলছেন রবিনের জন্মের পর আল্লাহ পাকের দরবারে শত কান্নাকাটি করছেন আর একটা সন্তানের জন্য। এত বছর পর আজ আল্লাহ আপনার সেই আশা পূরণ করেছেন। প্লিজ মা, এভাবে কান্নাকাটি করবেন না, আল্লাহ নারাজ হবেন। বৌমা, তাই বলে এই বয়সে এসে আল্লাহ পাক এমন একটা পরীক্ষার মধ্যে আমাকে ফেললেন, আমি এই সমাজে মুখ দেখাবো কী করে? মা, এভাবে বলবেন না। আর এতে আপনি নিজেকে কেন দোষী ভাবছেন? আপনারা তো কোনো দোষ নেই। হয়তো স্বয়ং আল্লাহ পাক নিজেই চাইছেন এমন কিছু হোক। তা না হলে ভেবে দেখুন তো, কত মানুষের একটা সন্তানের জন্য কত হাহাকার। একসময় আপনিও কত চেয়েছিলেন, তখন না হয় এখন হচ্ছে, সেটা এই বয়সে এসে কখনোই সম্ভব না। যদি না আল্লাহ পাক নিজে হাতে না দেন, না সইলে এ হয় না। এটা কোনোভাবেই সম্ভব না। আমি এই বাচ্চা রাখতে পারবো না। এই বয়সে এসে আমি সমাজের কারো সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না। তুমি ডাক্তারের সাথে কথা বলো, আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। ছিমা, এমন পাপ কথা মুখেও আনবেন না। আপনি আমার বিয়ের 11 বছর পর যখন মা হতে পারেননি, মা ডাক শোনার জন্য রাতের পর রাত বালিশ ভিজেছেন, সেদিন সমাজ আপনার পাশে এসে দাঁড়ায়নি। সমাজ আপনাকে সেদিন মা ডাক শোনাতে পারেনি, বরং উল্টো আপনাকে কটু কথা শুনিয়েছিল। আপনি একবেলা না খেয়ে থাকলে সমাজ আপনাকে একবেলা খেতে দিবে না। তাহলে কিসের সমাজ, কিসের লজ্জা? হ্যাঁ, আমাদের সমাজ নিয়ে বাস করতে হয়, তাই সবার সাথে মিলেমিশে চলতে হয়। আর বলবো, এই বিষয়ে সমাজ কিভাবে নেবে সেটা সমাজের লোকগুলো বুঝবে, তাতে আমাদের কোনো কিছু থেমে থাকবে না। আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, যখন যা হয় তখন সেটা দেখা যাবে। কিন্তু কিন্তু কি মা? রবিন, আমার রবিনের সামনে দাঁড়াবো কী করে? মা, এসব নিয়ে একদম ভাববেন না। রবিন ছোট বাচ্চা না যে সে কিছুই বোঝে না। রবিন ঠিক সবটা বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা, এতে আপনার কোনো হাত নেই। যা কিছু এসেছে আল্লাহর তরফ থেকে এসেছে। মা কোনো কথা বলতে পারছে না, কেঁদেই চলছে। আমি ওনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমার কি করার আছে? তারপর যতটুকু পারলাম চেষ্টা করলাম বোঝানোর। মা, চলুন গোসল করে খেয়ে নেবেন। আমার কিছু ভালো লাগছে না মা, তুমি যাও, আমি পরে গোসল করে নেব। আপনার শরীর ঠিক নেই, ঠিকমতো দাঁড়াতে পারছেন না, আপনাকে একা ছাড়বো? আমি গোসল করিয়ে দিয়ে তারপর যাব। জোর করে মাকে ওয়াশরুমে নিয়ে গোসল করিয়ে মাথার চুলগুলো যখন আঁচড়ে দিচ্ছিলাম, ঠিক এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছে। প্রতিদিন বাবা বাসায় ঢোকার সময় আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, এই যে আমার মা চলে এসেছে। দরজা খুলে আমার মায়ের মুখটা দেখলে আমার দিনটা শান্তি লাগে না, দিনটাই যেন অপূর্ণ থেকে যায়। কিন্তু আজ বাবা কোনো কথা না বলেই মাথা নিচু করে ভিতরে চলে গেল। বুঝতে পারলাম বাবা সবটা জেনে গেছে, তাই লজ্জায় আমার থেকে মুখ লুকাতে চাইছে। সব বুঝতে পেরে আমি আর বাবাকে কিছু বললাম না। মায়ের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম মা খুব কান্নাকাটি করছে। মনে মনে বললাম, কাঁদুক, নিজের প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ কাঁদলে হয়তো কিছুটা হালকা হতে পারবে। রুমে গিয়ে আম্মুর কাছে কল দিলাম। মায়ের কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললে হয়তো আমার একটু ভালো লাগবে। আম্মু কেমন আছো? এই রে মা, ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু কেমন আছে? তোর আব্বুও ভালো আছে। কি করছো আম্মু? বসে আছি রে মা, তোর বাবা আসবে তাই অপেক্ষা করছি। রবিন সকালে কল করেছিল, তোর শাশুড়ি নাকি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে, তুই নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছিস। ডাক্তারের কাছে ব্যস্ত থাকবি তাই কল দেয়নি। হ্যাঁ আম্মু, মা একটু অসুস্থ। ডাক্তার কি বললো? আম্মুকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আর না বলার বা কী আছে? এটা আহামরি কোনো অপরাধ তো না, বরং খুশির খবর। যে যেভাবে নেবে তার কাছে সেটা তেমন খবরই হবে। আম্মু, হ্যাঁ বল মা, তোর শাশুড়ির কি অবস্থা, কি বললো ডাক্তার? আমি মুখে কিছু হাসি নিয়ে বললাম, আম্মু জানো, আমি ভাবি হতে যাচ্ছি। কি বলিস এগুলো? তোর মাথা ঠিক আছে? মাথা কেন ঠিক থাকবে না? মা কনসিভ করেছে, কিছুদিন পর আমাদের বাসাতে ছোট্ট একটা বাবু আসবে, তাকে নিয়ে সারা বাড়ি খুশিতে মেতে থাকবো। আম্মু কেমন যেন চুপ হয়ে গেল। আমি এপাশ থেকে ডেকেই যাচ্ছি, কিন্তু আম্মু কোনো সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ পর, আম্মু আসো? হ্যাঁ আছি। কি হলো, কথা বলছো না যে? কি বলবো ভেবে পাচ্ছি না। কিন্তু তুই খুশি? হ্যাঁ আম্মু, খুব খুশি। এমন একটা সুসংবাদ পেয়ে খুশি না হয়ে পারা যায় বলো? রবিনের পরে মা তো চেয়েছিল মায়ের কোল জুড়ে আরও একটা সন্তান আসুক। এখন মায়ের সে আশা পূরণ হয়েছে, কিন্তু শুধু সময়টা ঠিক নেই। তাতে কি হয়েছে, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। তো শাশুড়ি খুশি? না আম্মু, মা অনেক কান্নাকাটি করছে শোনার পর থেকে। সবই তো বুঝলাম, কিন্তু এই বয়সে এই ধকল কি নিতে পারবে তোর শাশুড়ি? কি আর করার বলো, কোনো কিছু তো আমাদের হাতে নেই। আল্লাহ আছেন, সব ঠিক করে দিবেন। সেটাই, আল্লাহকে ডাক, আর দেখি আমি এক সময় করে গিয়ে দেখে আসব। আচ্ছা আম্মু,
তাহলে আমি এখন রাখছি, মাকে আবার খেতে দিতে হবে। আচ্ছা যা। মনে মনে সোহেলির মা আসমা বেগম বেশ খুশি হলো। যতটা খুশি রবিনের মায়ের মা হওয়ার, তার চেয়ে খুশি হলো তার মেয়ে সোহেলি হাসি মুখে এত সহজে এত কঠিন একটা পরিস্থিতি মেনে নিয়েছে, সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে। সোহেলি তার মায়ের সাথে কথা শেষ করে মোবাইলটা রেখে শাশুড়ির রুমের সামনে গিয়ে বলল, বাবা আপনি ফ্রেশ হয়ে নিয়ে মাকে নিয়ে খেতে আসুন, আমি টেবিলে খাবার দিচ্ছি। দুপুর প্রায় গড়িয়ে গেল। আমি এসে খাবার গুছাতে শুরু করলাম। সব কিছু গুছানো অনেকক্ষণ হলো, বাবা মায়ের অপেক্ষা করছে কিন্তু কারো কোনো খোঁজ নেই। তাই বাধ্য হয়ে আমি আবার গিয়ে ডাকলাম, মা আসবো? কোনো সাড়া শব্দ না পেয়ে আমি আবার ডাক দিলাম, মা আমি আসবো ভেতরে? মা বলল, হ্যাঁ মা এসো। ভেতরে গিয়ে দেখি বাবা অফিসের ড্রেস পরে মাথা নিচু করে এখনও বসে আছে। মা নিজের চোখটা মুছে কান্নাটা আড়াল করতে চাইলো আমার কাছ থেকে। বুঝতে পারলাম তাদের মনের উপর দিয়ে কি যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বললাম, কী ব্যাপার বাবা, আপনি এখনও সেই ড্রেস পরে বসে আছেন? সেই কখন বলে গেছি ফ্রেশ হয়ে নিতে। আর মা শুনেন, বাবার বিরুদ্ধে কিন্তু আমার একটা অভিযোগ আছে, এর বিচার কিন্তু আপনি করবেন। তা না করে আমি ভীষণ রাগ করব। কী অভিযোগ মা? নতুন অতিথি এখনও আসেনি, মাত্র আসার খবর পেয়েছে বাবা, তাতেই আমাকে পর করে দিয়েছে। জানি না পরে কি হবে। বাসায় ঢুকে আজ বাবা আমাকে মা ডাকেনি। বাবা সেই মিষ্টি হাসিটা আমি পাইনি আজ বাবার কাছ থেকে। এটা কিন্তু আমি মানব না। মায়ের দিকে তাকিয়ে কথাগুলো বলে বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা আমার দিকে তাকিয়ে আছে। ওনার চোখ দুটোতে কালো মেঘ জমেছে অনেক আগেই, পানিতে টলমল করছে চোখ দুটো, বৃষ্টি নামবে এক্ষুনি। বাবাকে এমন অবস্থা দেখে কলিজাটা কেঁপে উঠল। পরিবেশ স্বাভাবিক করতে বললাম, বাবা এভাবে তাকালে হবে না, সত্যি সত্যি আপনার বিচার আছে। বাবা কোনো কথা না বলে উঠে আমার হাতটা ধরে দাঁড়িয়ে বলল, আমার ভুল হয়ে গেছে রে মা, এমন ভুল আর কখনো হবে না, এবার মতো মাফ করে দে মা। কথাগুলো বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল বাবা। আমি চুপ হয়ে গেলাম, আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। বাবার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বাবার চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, বাবা এভাবে আর কোনো কান্নাকাটি না, না আপনি কাঁদবেন না মা এভাবে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক নারাজ হবেন। আর যা কিছু হয়েছে এতে কারো কোনো হাত নেই। মারে আমার চিন্তা হচ্ছে রবিনকে নিয়ে, বুঝতে পারছি না রবিন কিভাবে নিবে বিষয়টা। আপনার যা ভাবছেন এখন কিছুই হবে না বাবা, আমার মন বলছে রবিন সব কিছু স্বাভাবিকভাবে নিবে। এবার উঠুন তো, ফ্রেশ হয়ে খেতে আসুন, খাবার দিয়েছি সেই কখন। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। আমি গিয়ে টেবিলে বসলাম। তার কিছুক্ষণ পর বাবা মা দুজনে খেতে আসলো। রবিন আসে প্রতিদিন দুপুরে খেতে, কিন্তু আজ নাকি ওর মিটিং আছে, তাই আসবে না বললেই একবারেই রাতে আসবে। তাই আমরা তিনজন খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে চলে আসলাম যে যার রুমে। শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি। আসরের আজান কানে যেতেই ঘুম ভাঙলো। উঠে নামাজ পড়ে রান্নার রুমে গেলাম নাস্তা বানাতে। কলিং বেল বাজতেই মা গেছে দরজা খুলতে। আমি জানি যে রবিন এসেছে, ইচ্ছে করেই যায়নি। দরজা খুলতে অনেকক্ষণ পর মা গেছে খুলতে। মাকে দেখে জিজ্ঞাসা করলো, মা এখন শরীর কেমন আছে? এখন ভালো আছে বাবা, বলে মা সেখান থেকে দ্রুত সরে এলো। আমি রান্নার রুমের দরজায় দাঁড়িয়ে দেখলাম সবটা। রবিন রুমে চলে গেল। আমি গিয়ে বললাম, তুমি ফ্রেশ হও, আমি নাস্তা বানিয়ে আসছি। আচ্ছা যাও। আমি তাড়াতাড়ি নাস্তা বানানো শেষ করে মা বাবাকে ডাক দিলাম নাস্তা করতে আসতে। ডেকে দিয়ে আমার রুমে এসে দেখি রবিন ফ্রেশ হয়ে বসে আছে। আমাকে দেখে বলল, মায়ের রিপোর্টগুলো কই দেখি, রিপোর্টগুলো দরকার পড়লে অন্য ডাক্তারকে দেখাতে হবে। রিপোর্ট মায়ের রুমে টেবিলে নাস্তা দিয়েছি, খেয়ে তারপর দেখো। আচ্ছা চলো। এসে দেখি মা বাবা এখনও আসেনি। বুঝতে পারছিলাম ওনারা রবিনের সামনে আসতে চাইছিলেন না, তাই আবার ডাক দিলাম। কিছুক্ষণ পর বাবা মা দুজনেই এসে বসলো। খেয়াল করে দেখলাম অন্যদিন বাবা মা যেমন রবিনের সাথে ফ্রিভাবে কথা বলে, আজ তাদের মধ্যে সেই জিনিসটা নাই। আজ রবিন আগে বলল, আজ বাবা দেখি তাড়াতাড়ি চলে এসেছো, কখন আসলে বাবা? এই তো 2টার দিকে চলে এসেছি। এত তাড়াতাড়ি? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? আর কতবার বলছি চাকরিটা ছেড়ে দাও, আমাদের তিনজনের সংসারে আমার ইনকামে খুব ভালোভাবে সংসারটা চলে যাবে, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। এই বয়সে চাকরি করার কোনো মানেই হয় না। চাকরিটা করছি বলেই সময়টা কেটে যায়, তা না হলে সারাদিন করতামটা কি? শুয়ে বসে আর কি সময় কাটানো যায়? কেন কাটানো যায় না? বাসায় থাকবে আর মাকে সময় দিবে, দুজনে গল্প করবে, দেখবে সময় কোন দিক দিয়ে কেটে গেছে টেরেই পাবে না। সারা জীবন তো চাকরি বাকরি করে জীবনটা পার করলে, এখন তো রেস্টের প্রয়োজন।
এখনও তো চলতে ফিরতে পারছি না, যতদিন পারি করতে থাকি, যখন আর চলতে পারবো না তখন আর করব না। এবার তোমরা দুজনেই ভালো একটা ডাক্তার দেখানোর দরকার, খোঁজ নিতে হবে কোথায় কোন ডাক্তার বসে। কী ব্যাপার মা, তুমি আর সোহেলি দুজনে যে আজ চুপ করে বসে আছো, কেউ কথা বলছো না যে? জানোই তো মায়ের শরীরটা ঠিক নেই, তাই হয়তো চুপ করে আছে। ও হ্যাঁ, আচ্ছা, আমার নাস্তা শেষ হলে আমি রুমে গেলাম। সোহেলি, মায়ের রিপোর্টটা নিয়ে রুমে এসো। আচ্ছা। মা রবিনের কথাগুলো শুনে আমার দিকে তাকালো। আমি বললাম, এত চিন্তা করার কোনো দরকার নেই মা। মা কোনো কথা না বলে রুমে চলে গেল, বাবাও সাথে গেল। আমি সব গুছিয়ে মায়ের রুমের সামনে গিয়ে বললাম, বাবা আসবো? হ্যাঁ মা, এসো। রুমে ঢুকে মায়ের কাছে রিপোর্টগুলো চাইলাম, কিন্তু বুঝতে পারছিলাম না মা রিপোর্টগুলো দিতে চাইছেন না, কিছু একটা বলতে চাইছেন। তাই আমি বললাম, মা আমি জানি আপনি চাইছেন না যে রবিন জানুক বিষয়টা, কিন্তু কয়দিন না জানিয়ে থাকবেন? আজ হোক বা কাল হোক, সবটাই তো জানবে। মা আমার হাতে রিপোর্টগুলো দিয়ে আর কোনো কথা বললেন না। আমি আর কথা না বাড়িয়ে চলে এলাম। রুমে এসে দেখি রবিন শুয়ে আছে। আমাকে দেখে বলল, মায়ের রিপোর্টগুলো আনো, এই নাও। রবিন হাতে রিপোর্টগুলো নিয়ে রবিনের পাশে এসে বসলাম। রিপোর্টগুলো এপিট ওপিট উল্টিয়ে পড়ে হাত থেকে রিপোর্টগুলো দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এক প্রকার চিৎকার দিয়ে বলে উঠল, এগুলো কী দিচ্ছ আমার সামনে? ফাজলামি করো আমার সাথে? ফাজলামের কি দেখলে? যা রিপোর্ট সেটাই তো তোমাকে দিলাম। এতে এত সিরিয়াস হওয়ার কী আছে সেটাই তো বুঝলাম না। আর ওই রুমে বাবা মা আছে, এমন চিৎকার করো না, আস্তে কথা বলো, ওনারা শুনতে পাবে। চিৎকার করছি কেন সেটা তুমি জিজ্ঞাসা করছো? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি। এত কিছুর পরে আমাকে জিজ্ঞাসা করছো আমি কেন চিৎকার করছি? রবিন, তুমি একজন শিক্ষিত আর যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে। মায়ের এমন রিপোর্ট দেখে অন্তত তোমার এমন রিয়াক্ট করা মানায় না। সোহিলি, তুমি কি বুঝতে পারছো না? তুমি কী নিয়ে নাচছো? আমি অফিস, বস, কলিগ আর সমাজে কিভাবে এটার মুখোমুখি হব? কিভাবে আর 5 জন মানুষকে কি বলবো? রবিন, আমি অবাক হয়ে যাচ্ছি। মা তোমার, মা আমার, আর তুমি মায়ের কথা না ভেবে তুমি ভাবছো তোমার অফিসের বস, কলিগ আর সমাজের কথা। তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। এই দুনিয়ায় কেউ না বুঝলে অন্তত তোমার মাকে বোঝা উচিত ছিল। এই সময় আমাদের ওনার পাশে দাঁড়ানো উচিত, আর তুমি তা না করে ওনার উপর আঙ্গুল তুলছো। সোহেলি, আমি কারো দিকে আঙ্গুল তুলছি না, আমি আমার সমস্যার দিকগুলো বলতে চাইছি মাত্র। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ আমার দিকে আঙ্গুল তুলে যা বলার বলবে, যা তোমাকে আমি বোঝাতে পারবো না। বা রবিন, রাস্তা দিয়ে তুমি বুঝি একাই হাঁটবে? আমি বা আমরা কেউ হাঁটবো না? যে কথাগুলো আজ আমার বলার কথা, তুমি যেমন রিয়াক্ট দেখাচ্ছ, সেই রিয়াক্ট আজ আমার দেখানোর কথা ছিল, যেটা তুমি ছেলে হয়ে কি করে পারছো? সোহেলি, তোমার এই ফালতু জ্ঞানমূলক কথা আমার কাছে অসহ্য লাগছে। তুমি যাও এখান থেকে। আজ আমার একটা কথা মনে হচ্ছে, যে মাকে 11 বছরের একটা সন্তানের জন্য হাহাকার করছে, তার চেয়ে মায়ের হয়তো নিঃসন্তান থাকাই ভালো ছিল। যে সন্তান মা বাবার দিকে না ভাবে সমাজের লোকের দিকটা, এমন সন্তান কারো যেন না হয়। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। নিজের রাগ আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমি ভাবতে পারিনি রবিনের মতো ছেলে এমনভাবে রিয়াক্ট করবে। আমি ভেবেছিলাম মা তো সবসময় চেয়েছিল আরেকটা সন্তান, আর এই সন্তান আসাতে রবিন খুশি হবে, কিন্তু আমার ভাবনা এভাবে ভুল প্রমাণিত করে দিল। রুম থেকে বেরিয়ে দেখি মা ডাইনিংয়ের পাশে পানির বোতল হাতে দাঁড়িয়ে, কয়েক ফোঁটা নোনা পানি দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে ডাইনিং টেবিলের উপর। হয়তো পানি নিতে এসেছিল, এসে রবিনের সব কথা শুনে ফেলেছে। আমি মায়ের কাছে গিয়ে মায়ের কাঁধে হাত রাখতেই মা বললেন, তুমি পারবে না মা, রবিনকে আর কিছু বলবে না, আমি একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। আমি কোনো কথা বলার আগেই হাত দিয়ে চোখের পানি মুছে রুমে চলে আসলাম। কিছু বলার সুযোগ আর পেলাম না, কিন্তু না, মাকে কোনোভাবেই এটা করতে দেওয়া যাবে না। মায়ের বয়স হয়েছে, আর বাচ্চাও কনসিভ করার 4 মাস হয়ে গেছে। এখন কিছু করতে গেলে মায়ের জীবন রিস্ক আছে। আমি বেঁচে থাকতে মায়ের কোনো ক্ষতি হতে দিব না। আর বাচ্চাটার কি দোষ? অন্য কারোর জন্য সে কেন পৃথিবীতে আসতে পারবে না? আমাকে কিছু একটা করতে হবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রবিনকে কি করে বোঝাবো? আল্লাহ, তুমি সহায় হও, রবিনকে সুবুদ্ধি দাও, যেভাবে হোক রবিনকে বুঝাও। আমি রুমে যেতে রবিন বেরিয়ে চলে গেল। পেছন থেকে কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো কথাই শুনলো না, চলে গেল। কিন্তু আমি এখন কি করব? আমি জেনে শুনে এভাবে মাকে, ওনার অনাগত সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। দেখি রাতে আরেকবার বোঝানোর চেষ্টা করব। মাগরিব আজান দিচ্ছে, চারিদিকে আমি উজু করে নামাজে বসলাম। আল্লাহ পাকের দরবারে চেয়ে দেখি হয়তো উনি সব ঠিক করে দিতে পারেন। নামাজ শেষ করে রান্না করতে চলে গেলাম। যাই হয়ে যাক না কেন, খেতে তো হবে। রান্না শেষ হতে হতে রাত 9টা বেজে গেল। আমি হাত মুখ ধুয়ে উজু করে এশার নামাজ পড়ে নিলাম। শরীর মন দুটো খুব ক্লান্ত লাগছে। কী যে করব, কোন
কোনো কুল কিনারা পাচ্ছি না। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি আর ঘড়ির দিকে তাকিয়ে রাত প্রায় 11টা বেজে আসছে। রবিন এখনও আসছে না। এদিকে বাবা মায়ের খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, রবিন যখন আসে আসুক, বাবা মাকে খেতে দিয়ে দিই। মায়ের রুমের সামনে গিয়ে বেশ কয়েকবার ডাক দিলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। এবার দরজা ধাক্কা দিতে শুরু করলাম। মা, ও মা, দরজা খুলুন, অনেক রাত হয়ে গেছে, আসেন খেয়ে নিন। বাবা, ও বাবা, দরজাটা খুলেন তো। কোনো সাড়া শব্দ নেই। এভাবে বেশ কয়েকবার ডাকার পর বাবা এসে দরজা খুলল। কী ব্যাপার বাবা, সেই কখন থেকে ডাকছি, কোনো কথা বলছেন না যে? এমনি মা। মা কই? আসুন, মাকে সাথে করে নিয়ে এসে খেয়ে নিন। মায়ের অনেকগুলো ওষুধ আছে, রাতে খেয়ে সেগুলো খেতে হবে। রবিন এসেছে? না বাবা, এখনও আসেনি, হয়তো কোনো কাজে আটকে গেছে। আপনারা খেয়ে নিন, রবিন আসলে আমি আর রবিন একসাথে খেয়ে নিব। রবিন আসুক, একসাথে খাই। আমি জানি রবিন আসলেও বাবা মায়ের সাথে খেতে বসবে না, তখন বাবা মা আরও বেশি কষ্ট হবে। তাই কথা ঘুরিয়ে বললাম, বাবা, রবিন আসতে অনেক দেরি হবে। আমি কল করেছিলাম, একটা কাজে আটকে পড়েছে, আর মা অসুস্থ, এই সময় এত রাত জাগা ঠিক হবে না। আচ্ছা, আসছি। আমি গিয়ে টেবিলে খাবার গুছাতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা মা এসে বসলো টেবিলে। মায়ের দিকে তাকিয়ে দেখলাম মায়ের চোখ দুটো ফুলে গেছে, হয়তো অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। মা বলল, সোহেলি মা, তুমি আমাদের সাথে খেয়ে নাও। মা, রবিন আসলে আমি আর রবিন খেয়ে নিব, আপনারা খান। রবিন আজ এসে আর খাবে না, সেটা খুব আমি ভালোভাবেই জানি। বরং ও আসলে তুমি খেতে রাখলে উল্টোপাল্টা কথা শোনাবে, তখন তোমার আর খাওয়া হবে না, তখন আমরা আরও বেশি কষ্ট হবে। তুমি খেতে বসো আমাদের সাথে। আমি আর কোনো কথা না বলে খেতে বসলাম। আসলে আমি আর কথা বাড়াতে চাইছিলাম না। আমিও জানি মা যেটা বলছে সেটাই হবে। খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে আমি রুমে এসে শুয়ে আছি, রবিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়ছে, টের পাইনি। কিছু একটা শব্দ পেয়ে ঘুম ভাঙলে তাকিয়ে দেখি রবিন এসে ফ্রেশ হচ্ছে। উঠে রবিনকে বললাম, ফ্রেশ হয়ে এসো, টেবিলে খাবার দিচ্ছি। আমি খেয়ে এসেছি, খাবো না। আমি আর কথা বাড়ালাম না, শুয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা বানাতে গেলাম। নাস্তা বানিয়ে টেবিলে নাস্তা গুছেছি, এমন সময় খেয়াল করলাম রবিন বেরিয়ে যাচ্ছে। বললাম, রবিন, নাস্তা না করে চলে যাচ্ছ কেন? সব গুছানো হয়ে গেছে, নাস্তা করে যাও। খিদে নেই, পরে আমি বাইরে থেকে নাস্তা করে নেব। কথাগুলো বলে রবিন বেরিয়ে গেল। আমি অসহায়ের মতো তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মনের অজান্তে দুগাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কাউকে কিছু বুঝতে না দিয়ে হাত দিয়ে পানি মুছে বাবা মাকে নাস্তা করার জন্য ডাকতে গেলাম। বাবা মাকে রেখে ওনাদের খাবার রেডি করছি, এমন সময় মা এসে জিজ্ঞাসা করলেন, রবিনকে অফিসে চলে গেছে? হ্যাঁ মা, এইমাত্র বেরিয়ে গেছে। খেয়ে গেছে? হ্যাঁ মা, খেয়ে গেছে। একটা চেয়ার টেনে নিয়ে আমি বসে নাস্তা করতে শুরু করলাম। গলা দিয়ে নামছিল না খাবার, কেমন যেন সব আটকে আসছিল, তবুও জোর করে কিছুটা খেয়ে নিলাম। মা বাবাকে নাস্তা করে রুমে চলে গেল। খেয়াল করলাম বাবা কেমন চুপ হয়ে আছে, কোনো কথাই বলছে না। আমি আমার রুমে চলে আসলাম। এভাবে কেটে গেল কিছুদিন। রবিন বাবা মার সাথে কারোর সাথে কথা বলে না। ভুল করে যদি মা বা বাবার কারো সামনে যদি পড়ে যায়, তাহলে মাথা নিচু করে চলে যায়। আমি বেশ কয়েকদিন ধরে কয়েকভাবে রবিনকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পারিনি, তাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আমি বোঝাতে গেলে ঝগড়া লেগে যায়, উল্টোপাল্টা কথা শোনায়, তাই আমিও আর কিছু বলি না। বাবা মা আগের থেকে চুপ হয়ে গেছে। পুরো বাসা জুড়ে কেবল একটা থমথমে পরিবেশ। আমি সকালে নাস্তা বানিয়ে বাবা মাকে খাইয়ে আমি খেয়ে এসে শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে চোখটা লেগে আসছিল, হঠাৎ মোবাইলের রিংটোনের শব্দে ঘুম ভাঙলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার ক্লোজ এক বান্ধবী নিশি কল করেছে। কী ব্যাপার নিশি, হঠাৎ কল দিলে কেন? মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছিল। নিশির বাড়ি আমার বাবার বাড়ির কাছে, তাই কেন জানি মনে হচ্ছিল বাবা মায়ের কোনো বিপদ হলো না তো। আকাশ পাতাল ভাবতে ভাবতে কল রিসিভ করলাম। হ্যালো নিশি। হ্যাঁ আমি। কিরে সহেলি, কেমন আছিস? অনেক দিন তোর কোনো খোঁজখবর পাই না। হ্যাঁ রে, অনেক দিন কথা হয়নি তোর সাথে। তারপর কেমন আছিস? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর খবর কি? দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, আমার সব কিছু ঠিকঠাক চলছে। কিছুক্ষণ আগে তোর শ্বশুর শাশুড়ির সাথে দেখা হলো, ওনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। তোর শাশুড়ি মনে হয় একটু অসুস্থ। কী হয়েছে তোর শাশুড়ির? কী বলছিস এসব? আমার শাশুড়ির সাথে তোর কোথায় দেখা হলো? এই তো হাসপাতালে। আমার এক আত্মীয় কিছুটা অসুস্থ, তাই হাসপাতালে ভর্তি হয়ে আছে, তাই দেখতে আসছিলাম। হাসপাতালে বের হতেই ওনাদের সাথে দেখা হলো। ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, তখন বললেন উনি অসুস্থ, তাই ডাক্তার দেখাতে এসেছে। নিশি, আমি তোকে একটু পরে কল করছি। আচ্ছা ঠিক আছে। আমার মনে হলো পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়লো। নিশি কী বললো এগুলো? মা বাবা হাসপাতালে? কিন্তু বের হলো কখন? আমাকে না বলে এভাবে চলে গেল হাসপাতালে? না, আমি আর ভাবতে পারছি না। দৌড়ে গিয়ে মায়ের রুমে গিয়ে মা বা বাবা কেউ নেই রুমে। দরজার কাছে এসে দেখি দরজা খোলা। আমাদের সবার কাছে একটা করে চাবি থাকে,
তাই বাবা মা বের হতে সময় আমাকে ডাকতে হয়নি, আর ডাকেও নি। তার কারণ আমি কখনোই তাদের যেতে দেব না। মোবাইল থেকে কয়েকবার কল দিলাম, রিসিভ হলো না। আমি আমার রুমে এসে বিছানায় ধপ করে বসে পড়লাম। কি করব এখন? মায়ের এমন ঝুঁকি কোনোভাবেই নিতে দেওয়া যাবে না। আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না। আমি ফ্রেশ হয়ে তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠে নিশির কাছে কল দিয়ে জেনে নিলাম কোন হাসপাতাল। রিক্সা থাকা অবস্থায় বাবা মা দুজনকে কয়েকবার কল করছি, কিন্তু ওনারা এবারও রিসিভ করেনি। আমার চলার রাস্তাটা কেমন জানি দীর্ঘ হয়ে গেছে, কোনোভাবেই রাস্তা শেষ হচ্ছে না। অনেক অপেক্ষার পর এসে হাসপাতালে পৌঁছালাম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে গিয়ে বাবা মাকে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে শুরু করলাম। মনের ভেতর বারবার কেঁপে উঠছিল, বারবার মনে হচ্ছিল আমি আসতে দেরি করে ফেললাম না তো। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পর দেখলাম একটা গাইনি ডাক্তারের চেম্বারে ওনারা বসে আছেন, কথা বলছেন ডাক্তারের সাথে। ডাক্তার বাবা মা দুজনকে বোঝানোর চেষ্টা করছেন। উনি বলছেন এই বয়সে অ্যাবর্শন সম্ভব না। তারপর আপনার ডায়াবেটিস, প্রেশার, আর সবথেকে বড় কথা হলো বাচ্চার বয়স প্রায় 5 মাসের কাছাকাছি। এখন আপনি কিছু একটা করতে গেলে আপনার লাইফ রিস্ক হবে। ম্যাডাম, আমার যা কিছু হয়ে যায় যাক, আপনি কিছু একটা করুন। আমি আমার এই লজ্জাজনক অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই। এসব আপনি কি বলছেন? আপনার স্বামী আছে, আপনি কনসিভ করতেই পারেন। এতে লজ্জা বা অভিশপ্তের কথা বলছেন কেন? হ্যাঁ, এটা ঠিক, এই বয়সে সেটা অসম্ভব, যা মেডিকেল সায়েন্সের দিক থেকে ইম্পসিবল। কোনোভাবে এটা সম্ভব না, কিন্তু আল্লাহ পাক চেয়েছেন তাই সম্ভব হয়েছে। কিন্তু এটা তো আপনাকে এবং আপনার পরিবারকে মেনে নিতে হবে। না, আমি বাচ্চা চাই না, আপনি কিছু একটা করুন। মা বারবার ডাক্তারকে রিকোয়েস্ট করছেন, কিন্তু বাবা কেন কথা বলছেন না, চুপ করে আছেন। হয়তো উনি প্রিয়জন হারানোর ব্যথাটা অনুভব করতে পারছেন। আমি এতক্ষণ দরজায় দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছিলাম। আসতে পারি ম্যাম? জি আসুন। কে আপনি? আমি ওনাদের ছেলের বউ। বাবা মা আমার দিকে অবাক হয়ে তাকিয়েছেন। হঠাৎ বাবা বলে উঠল, বৌমা তুমি এখানে? হ্যাঁ বাবা, আমি। আপনারা আমাকে না জানিয়ে চলে আসলেন। সবটা জানার পর আমার মনের অবস্থা কী হবে একবার ভেবে দেখলেন না? তোমাকে বললে তুমি কখনোই আসতে দিতে না মা, তাই না বলেই চলে এসেছি। মা চলুন বাসায়। ডাক্তার ম্যাডাম বলল, আপনি কি আপনার শাশুড়ির বিষয়টি সম্পূর্ণ জানেন? জি, আমি সবটাই জানি। আমি চাই না এমন একটা কাজ করুক, কিন্তু আমার হাজব্যান্ড বিষয়টা মানতে পারছে না, তাই ওনাদের এই সিদ্ধান্ত। আপনাদের তো রাজকপাল, আপনারা এমন একটা ছেলের বউ পেয়েছেন। আপনারা বাসায় চলে যান, গিয়ে আবার ভালোভাবে ভেবে দেখুন। আর ম্যাম, আপনার নামটা কি? আমার নাম সোহেলি। সোহেলি, আপনি আপনার হাজব্যান্ডকে বুঝান। আশা করি এখন না বুঝলে পরে বুঝতে পারবে। ধন্যবাদ ম্যাম, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখন আসি। বাবা মা কিছুতেই রাজি হবে না, এক প্রকার জোর করে চেম্বার থেকে বাইরে নিয়ে এসে আসলাম। বাবা মা দুজনে কান্নাকাটি করছে। আমি বললাম, মা আমি আপনাদের বলছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন, উনি সব ঠিক করে দেবেন। কিন্তু মা, আমি তো রবিনের সামনে যেতেই পাচ্ছি না। রবিন আমাদের সাথে কথা বলে না। আমাদের মাত্র একটাই ছেলে, আর আমাদের অনেক সাধনার ফসল। ওর এমন ব্যবহার আমি আর তোমার মা কেউ মানতে পারছি না। বাবা একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। চলুন বাসায়। আর একটাও কথা না বলে হাসপাতাল থেকে বেরিয়ে দুটো রিক্সা নিয়ে চলে আসলাম। বাসায় ঢুকে মা বাবা ওনাদের রুমে চলে গেল। আমি এসে কাপড় পাল্টে রান্না করতে চলে গেলাম। কিছুক্ষণ পর কলিং বেলের বাজার শব্দ পেয়ে দরজা খুলে দেখি রবিন। রবিন ভিতরে এসে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল। আমি চলে এলাম রুমে। রান্নাবান্না শেষ করে মায়ের রুমের সামনে গিয়ে ডাক দিলাম, মা আপনারা গোসল করে নেন, আমার রান্না শেষ, আমি গোসল সেরে এসে খেতে দিচ্ছি। আচ্ছা মা। রুমে গিয়ে দেখি রবিন ফ্রেশ হয়ে শুয়ে আছে। আমি চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে রবিনকে বললাম, তুমি কি এখন খাবে নাকি পরে খাবে? পরে খাচ্ছি। মায়ের রিপোর্টগুলো দেখার পর থেকে রবিন বাবা মার সাথে খেতে বসে না, তাই আমি আর জোর করলাম না। ডাইনিংয়ে এসে আবার বাবা মাকে ডাক দিলাম। ওনারা এসে খেতে বসলেন। ওনারা খাওয়া দাওয়া শেষ হলে রুমে চলে গেল। তারপর রবিনকে ডাক দিলাম, ও আসলে দুজনে খেয়ে দিয়ে সব গুছিয়ে রুমে গেলাম। রবিন শুয়ে আছে, আমি পাশে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, আজকে আর অফিস যাবে না? না যাব না, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা রবিন, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি তো চাইছো না মায়ের অনাগত সন্তান পৃথিবীতে আসুক। এখন তোমার কথা চিন্তা করে মা এমন কিছু করে বসলো যেটা মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। সেদিন কি সত্যি পারবে নিজেকে ক্ষমা করতে? তুমি খুব ভালো করেই জানো, এবং আমিও তোমাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করছি, মায়ের এই বয়সে অ্যাবর্শন করাটা লাইফ রিস্ক। তবুও ধরো তোমার কথা ভেবে এই রিস্ক নিয়েই নিল। ধরো মায়ের কিছু একটা হয়ে গেল, কী করবে সেদিন? আমাকে রেস্ট নিতে দাও, চুপ থাকো। রবিন,
বাবা মা আমাকে না জানিয়ে অ্যাবর্শন করতে গিয়েছিল, আর ডাক্তার ওই একই কথা বলেছিল। আমি সময় মতো সংবাদ পেয়ে গিয়ে ওনাদের বুঝিয়ে নিয়ে এসেছি। পরবর্তীতে আমি নাও জানতে পারি আমার অগোচরে যদি সবটা হয়ে যায়। রবিন কোনো কথা না বলে একবার আমার দিকে তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। আজ আর রবিন অফিসে যায়নি। রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ছি। মোবাইল হাতে নিয়ে কখন যেন ঘুমিয়ে গেছি। কারো কান্নার আওয়াজে ঘুম ভাঙল। পাশ ফিরে দেখি রবিন কাঁদছে। রবিনের শরীরে হাত দিয়ে বললাম, কি হয়েছে রবিন? তুমি এখনও ঘুমাওনি? কাঁদছো কেন? কি হয়েছে? ঘুমিয়েছিলাম, কিন্তু খুব একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছিলো। কী স্বপ্ন দেখছো আর কাঁদছোই কেন? সোহেলি, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। মাকে কষ্ট দিয়ে। জানি মায়ের কাছে কখনো ক্ষমা পাবো না। কোনো মা তার সন্তানকে ক্ষমা না করে পারে না। তুমি একবার মায়ের সামনে গিয়ে দাঁড়াও, দেখো মা সব ভুলে তোমাকে বুকে টেনে নেবে। চলো মায়ের কাছে যাব, আমি মায়ের পা ধরে ক্ষমা চাইব। আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া, রবিন তার ভুল বুঝতে পেরেছিল। রবিনকে সাথে নিয়ে মায়ের রুমে গেলাম। বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পর বাবা এসে দরজা খুলল। দরজা খোলা মাত্র রবিন মায়ের পায়ের উপর গিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমার এটুকু বোঝা উচিত ছিল। আমি তোমাকে না বুঝলে কে বুঝবে তোমাকে? মা উঠে ছেলেকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। বাবাও ও আমি পাশে দাঁড়াতে রবিন বাবাকে বলল, বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই পাগল ছেলে, আজ তোর জায়গায় আমি থাকলে হয়তো এমনটাই করতাম। রবিন বাবা মা দুজনকে কাছে ক্ষমা চেয়ে নিল। আমি চোখের পানি মুছে দিয়ে আর দাঁড়িয়ে সবটা দেখছিলাম। আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে বাবা এসে হাত ধরে নিয়ে মায়ের কাছে বসালেন আর বললেন, সোহিলি, আজ যা কিছু সম্ভব হলো সবটা তোমার জন্য। না বাবা, এমন কিছুই না। যা হবার ছিল সেটাই হতো, শুধু সময়ের অপেক্ষা। মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ফজরের সময় উঠতে নামাজ পড়ে নাস্তা বানাতে গেলাম। নাস্তা বানানো শেষ হলে সবাইকে ডাক দিলাম, আর সবাই একসাথে নাস্তা খেতে বসেছে। অনেকদিন পর আজ যেন বাইরেতে প্রাণ ফিরে এসেছে। সব কিছু ঠিকঠাক যেন আগের মতো। এবার শুধু নতুন অতিথি আসার অপেক্ষা। যত দিন যেতে থাকে মায়ের শরীর খারাপ হতে থাকে, তখন রবিন মায়ের অনেক যত্ন নেয়। আমিও যতটুকু সম্ভব করি। নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করিয়ে আনা হয়। আমি আর রবিন দুজনে মিলে আমাদের নতুন অতিথির নামও ঠিক করে ফেলি। হঠাৎ করে আজ সকাল থেকে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেল। সম্ভবত পেন হচ্ছে। মাকে নিয়ে একটা ক্লিনিকে ভর্তি করানো হলো। ডাক্তার বলল, রোগীর অবস্থা ভালো না, অতি দ্রুত অপারেশন করাতে হবে। নর্মাল ডেলিভারি সম্ভব না। বাবা আর রবিন দুজনে অনুমতি দিয়ে দিলেন। মাকে নিয়ে যাওয়া হলো ওটিতে। রবিন বাইরে বসে কান্নাকাটি করছে। আমি রবিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি আর আল্লাহকে ডাকছি। প্রায় 30 মিনিট পর ওটি থেকে ডাক্তার বের হয়ে রবিন বাবা দুজনে দৌড়ে গেলেন। আমিও গেলাম ওদের সাথে। ডাক্তার একগাল হাসি নিয়ে বলল, মেয়ে হয়েছে, মিষ্টি আনেন। আর কিছুক্ষণ পর মা আর বাচ্চাকে বেডে দেওয়া হবে। কথাগুলো বলে ডাক্তার চলে গেল। রবিন বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমার বোন এসেছে। যখন ছোট্ট ছিলাম কত করে চাইতাম আমার একটা বোন আসুক। আমাকে কতবার বলেছি হাসপাতাল থেকে একটা বোন কিনে এনে দাও, আর তুমি আমাকে সান্ত্বনা দিতে ভালো বোন পাইনি। যেদিন ভালো বোন পাবো সেদিন এনে দেব। আজ আমার সেই আশা পূরণ হয়েছে বাবা। বাবা শুধু একটা হাসি দিয়ে বলল, সবটা মনে আছে বাবা। কিছুক্ষণ পর মা আর বাবুকে বেডে দেওয়া হলো। আমি গিয়ে পুচকিটাকে কোলে তুলে নিলাম। রবিন আমার কাছ থেকে নেওয়ার জন্য হাত বাড়াতে বললাম, একদম ছোবে না তুমি। কম কষ্ট দাও নাই তুমি তাকে। সে যাবে না তোমার কোলে, তুমি ওর পচা ভাইয়া। এক প্রকার জোর করে রবিন নিয়ে নিল পুচকিটাকে। আমি মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, মা, আমি আর রবিন পুচকিটাকে একটা নাম ঠিক করেছি। মা হাসতে হাসতে বলল, কী নাম? আর তোদের জন্যই যে নাম ভালো লাগে রাখো। ওর নাম হচ্ছে প্রাপ্তি। আপনার এই শেষ বয়স আপনার এই মেয়ের আপনার শেষ বয়সের প্রাপ্তি। না মা, আমার মেয়ে না, তুমি আমার শেষ বয়সের প্রাপ্তি। তোমাকে পেয়ে আমি আমার জীবনে সব সুখ পেয়েছি। মা এগুলো বললেন না, পুচকিটা শুনলে আবার খেপে যাবে। মা বাবা দুজনে হেসে উঠল। বাবা এসে জড়িয়ে ধরে বলল, তোমার মা একদম ঠিক বলছে, তুমি আমাদের শেষ বয়সের বড় প্রাপ্তি। সমাপ্ত। গল্পটার নাম শেষ বয়সের বড় প্রাপ্তি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।